আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে এসেছি ফিজি নিউজ 24 ফেসবুক পেজের শামীম লাইভ প্রোগ্রামে। আমি সৈয়দ শামীম হাসান। আর যেমনটি আগে আপনাদেরকে জানানো হয়েছিল, আজকে আমাদের সঙ্গে থাকবেন একজন গেস্ট। আমাদের সাথে রয়েছেন, লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটা সাইদুজ্জামান সাইদ। জি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ফিজি নিউজ 24 এর পক্ষ থেকে। থ্যাংক ইউ ডক্টর শামীম, আমাকে আজকে ইনভাইট করার জন্য আপনার এই অনুষ্ঠানে ধন্যবাদ, আর সবাইকে শুভেচ্ছা রইল। জি, আর যেমনটি আমরা প্রতিবারের মতোই বলে থাকি, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা আমাদেরকে কমেন্ট বক্সে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো লিখে পাঠান, তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং আপনারা আসলে কি জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে। তবে যেটি বলে রাখি, আজকে আমরা আসলে মূলত আলোচনা করব এই মুহূর্তে লন্ডনে আসলে কি অবস্থা এবং কিরকম ওখানকার পরিস্থিতি, পাশাপাশি আসলে পিপি সমাচার। আমরা যেটি যদি এক কথায় বলতে চাই, পিপি নিয়ে অনেক বেশি সারা পৃথিবীতেই কথা হচ্ছে। পিপির একটি ক্রাইসিস দেখা যাচ্ছে। তো কেন এটি, বা এই পিপি জিনিসটা আসলে কি, বা আসলে কারা ইউজ করবে, কাদের জন্য এটি প্রয়োজন এবং কাদের জন্য আসলে এটি প্রয়োজন নাই, তারপরও কেন আসলে সবাই এটির জন্য তো হাহাকার। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। পাশাপাশি আপনাদের প্রশ্ন থাকলে আবারও বলছি, সেটি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমরা আপনাদের সাথে যুক্ত হতে পারবো, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। জি ভাই, প্রথমে আসলে জানতে চাচ্ছিলাম এই মুহূর্তে লন্ডনের কি অবস্থা এবং পারিপার্শ্বিক করোনা পরিস্থিতিটা কিরকম? ওকে, ধন্যবাদ শামীম আমাকে জিজ্ঞেস করার জন্য। আসলে করোনা পরিস্থিতি কোনোভাবেই আমি বলতে পারছি না যে আপনার বিশ্বের যে কোনো কান্ট্রির চেয়ে ইংল্যান্ড আসলে এখন খুবই খারাপ অবস্থায় আছে, আমাদের ইউনাইটেড কিংডম। কারণ আপনি জানেন যে গতকাল ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ডেথ টোল এখন রেকর্ড পরিমাণে হচ্ছে যে আমাদের ইংল্যান্ডে হয়েছে প্রায় 980 জনের মতো, এবং যেটা আমরা ভেবেছিলাম স্পেন এবং ইটালিকেও ক্রস করে গিয়েছে, এবং যেটা আসলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক, আমি সেটাই বলবো। এখন ইউকেতে আমাদের পরিস্থিতিতে যে যেটা পিক যেটা বলছিল, যে গভর্নমেন্ট বলছিল যে আমরা হয়তো এটা পিক উইকে যাব, যে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা, সর্বোচ্চ অ্যাফেক্টেড এর সংখ্যা হতে পারে, কিন্তু এখন এটা আসলে কেউ বলতে পারছে না যে এটাই কি পিক নাকি তার চেয়ে বেশি আরো হতে পারে। কারণ আমাদের যে লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্সিং যে মেনটেন করার যেই প্রক্রিয়াটা ছিল, সেটা তো প্রায় ৩ সপ্তাহের উপরে হয়ে গেছে। তো তারপরও ডেথ টোল যেমন বেড়েছে এবং অ্যাফেক্টেড এর সংখ্যাও বেড়েছে। তো সেক্ষেত্রে বলবো যে আমাদের এখানকার অবস্থা যে খুবই ভালো তা কিন্তু নয়, কম্পেয়ার টু অনেক কান্ট্রিতেই আর কি। তো আমরা চেষ্টা করছি যেন কি যেন বলে সবকিছু থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, হাইজিন মেনটেন করে কিভাবে আসলে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আপনার রক্ষা পাওয়া যায়। সেক্ষেত্রে আসলে আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার পরেও কেন আসলে, যেমন আমরা দেখছিলাম একটি ফ্লাকচুয়েট হচ্ছে আসলে টোটাল পরিস্থিতিটা আপনাদের ওখানে, বাড়ছে আবার কিছুটা কমে গিয়ে আবার বাড়ছে, এটি কেন হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? ওয়েল, সোশ্যাল ডিস্টেন্সিং গভর্নমেন্ট বলেছে মেনটেন করার জন্য। আসলে সোশ্যাল ডিস্টেন্সিংটা আপনার কিন্তু হুট করে আসছে, এটা আমরা আগে কখনো দেখিনি যে আসলে এটা কিভাবে মেনটেন করতে হবে। এবং প্রতিনিয়তই পাবলিক হেলথ অফ ইংল্যান্ড এবং WHO প্রতিনিয়তই আপডেট করছে যে আসলে মেজারমেন্টটা কিভাবে করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেজারমেন্টটা কিভাবে করতে পারে। এখন সেটা হুট করেই আমরা স্কুল বন্ধ করে দিয়ে যে সবাই বাসায় থাকো, এখন বাসায় থেকেও যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে সেটা কিন্তু আমাদেরকে আসলে সেইভাবে ক্লিয়ার গাইডেন্স বলা হয়নি। হ্যাঁ, যারা অবশ্যই হেলথ সেক্টরে কাজ করেন, যারা ডক্টর নার্সেস অর আদার হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছেন, সোশ্যাল কেয়ারে যারা আছেন, তারা হয়তো বা সেটা বলতে পারবে, কিন্তু অন্যান্য যারা সাধারণ মানুষ, যারা অন্য প্রফেশনে আছেন, হয়তো এই সোশ্যাল ডিস্টেন্সিংটা সম্পূর্ণভাবে নতুন তাদের কাছে। তো এই সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা হুট করে যখন মার্কেট সবকিছু বন্ধ করে দিল, শুধুমাত্র এসেনশিয়াল যে হসপিটালস, যে ক্লিনিক, তারপর হচ্ছে আপনার গ্রোসারি শপস, এই জিনিসগুলা খোলা রেখে বাকিগুলো যখন বন্ধ করে দিল, তখন মানুষ সবাই বাসায় গেল, কিন্তু তারপরে কিন্তু তাদের দৈনন্দিন যে জীবনের যে প্রয়োজনগুলো, সেগুলোর জন্য তারা বাইরে যেতে হচ্ছে। এবং বাইরে যে এখন দেখছি যে গত
গত এক সপ্তাহ যাবত যে তার নির্দিষ্ট একটা ডিস্টেন্স তৈরি করে দিয়েছে যে সুপার শপগুলো যেতে হলো, এবং আপনাকে যদি কর্নার শপও যেতে হয়, মানে একেবারে কর্নার শপও যেতে হয়, তাহলে আপনাকে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে এখন দেখছি। কিন্তু 2 সপ্তাহ আগেও যেটা ছিল না। এবং আমার কাছে যেটা মনে হয় যে মানুষ সেইভাবে আসলে মেনটেন করেনি সোশ্যাল ডিস্টেন্সিংটা, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড থিং হচ্ছে যে যেহেতু এটা আস্তে আস্তে করে, কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে এটার উপসর্গটা এটা দেখা যায় আপনি ভাইরাল এফেক্টেড হয়েছেন কিনা। অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে যে তাদের কোনো সিমটমই আসেনি, কিন্তু তারা আসলে ভাইরাসটা তাদের শরীরে ক্যারি করতেছিল। তো যেহেতু আমার কাছে কোনো সিমটম আসেনি, আমি স্বাভাবিকভাবেই আমার যে দৈনন্দিন যে সামাজিক কাজ আমি কিন্তু কন্টিনিউ করেছি। হয়তো বা আমি অফিসে যাইনি বা ওয়ার্ক ফ্রম হোম, হয়তো বা আমি আমার পাশের বাসায় গিয়েছিলাম, হয়তো আমি দোকানে গিয়েছিলাম, হয়তো আমি আমি কোনো ফ্রুটস অথবা ভেজিটেবলকে টাচ করেছি, কোনো আমি যে হ্যান্ডেলে টাচ করেছি। আসলে এই যে কন্টেইনমেন্টটা আসলে এভাবেই হয়েছে আমার কাছে মনে হয়। তো আমি তারপরও আহ, এটার কোনো ব্যাখ্যা নেই যে কেন আসলে বেড়ে যাচ্ছে। আমরা তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, সবকিছু লকডাউন করে দিয়েছি, তারপর হচ্ছে আবার স্কুল বন্ধ করে দিয়েছি, তারপরও এটা মৃত্যুর হার বেড়েই চলেছে। তো গভর্নমেন্ট বলছে যে এটাই আমরা পিক সময় দিয়ে যাচ্ছি, তারপর এটা আমরা নিশ্চিতভাবে আসলে বলতে পারছে না গভর্নমেন্ট, এবং নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না যে আসলে এটাই পিক কিনা অথবা ডেথ টোল আরো বাড়বে কিনা। এবং আমি আপনাকে আরেকটা ইনফরমেশন বলে দিই, এখানকার গতকাল যে মৃত্যুর সংখ্যাটা যেটা ছিল যে 981-83, এটা আসলে যারা হসপিটালে মৃত্যুবরণ করেছে, কিন্তু যারা এই করোনা ভাইরাসের কারণে কেয়ার হোম অথবা তাদের নিজ রেসিডেন্সে মৃত্যুবরণ করেছে সেটা কিন্তু ইনক্লুড হয়নি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ডেথ টোলটা কিন্তু তার চেয়েও বেশি এই আর কি। সেক্ষেত্রে আসলে এটা সারা পৃথিবীতেই কিন্তু যেটা বুঝতে পারছি একই রকমের অবস্থা। সেটা হলো টেস্টের ক্ষেত্রে বলা যাচ্ছে যে যারা আক্রান্ত বা যে সংখ্যাটা আমরা জানতে পারছি এর থেকে অনেক বেশি আক্রান্ত হওয়ার পরিমাণটা, আবার একই সঙ্গে কিন্তু ডেথের ব্যাপারটা আসলে ওভাবেই আসছে। তাহলে সেক্ষেত্রে আসলে আমরা একদম ঠিক বলতে পারছি না আসলে এত পার্সেন্টেজ বা এত মানুষ আক্রান্ত হচ্ছে বা এত মানুষ মৃত্যুবরণ করছে, আসলে এরকমটাই তো মনে হচ্ছে সব জায়গা থেকেই। আমার কাছে সেটাই মনে হয়, কারণ আপনি আপনি জানেন যে আমি নিজেও আমার আর্লিয়ার অফ এপ্রিল আমি নিজেও আসলে করোনায় আক্রান্ত ছিলাম। আমি সুস্থ হয়েছি, ভালো হয়েছি আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে আমার আমার কিছু বন্ধুও আছে যারা আসলে আমাদের আমাদের হসপিটাল আমরা একসাথে কাজ করি, এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছে যারা নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং তারাও সুস্থ হয়েছে। এর মধ্যে একজন যে নাকি তার কোনো সিমটমই আসেনি, বাট হুট করে একদিন সে খুব স্নিজ করছিল, এবং সে পার্কে গিয়েছে রানিং করতে, জগিং করতে পার্কে গিয়েছে, এবং সে হুট করে স্নিজ করছিল, তাই সে জগিং না করে সে বাসায় চলে এসে পরের দিন সে 111 ফোন দেওয়ার পরে বলল আর কি। তো লাকিলি সে আসলে তার ডিপিং টেস্টটা করার পরে সে আসলে পজিটিভ আসছে, বাট 2 দিন পরেই আসলে সে তার ভিতর আর কোনো সিমটম ছিল না, হি ইজ ফাইন, সে এখন সুস্থ আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তার যে ভাইরাসটা সেটা তার শরীরে আসলে ওই দিন নয়, আরো কয়েকদিন যাবতই সে ক্যারি করছিল। এখন সে বাইরে গিয়েছে, বিভিন্ন কিছু ধরেছে, স্নিচ করেছে, এবং পাবলিক একজন দুইজন হোক, আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি তাদেরকে ইনফেক্টেড করেছে। এটা আসলে বেড়ে চলেছে। আপনি যদি দেখেন যে ইউএসএ তে বলেন, এখানে বলেন, আপনি দেখবেন যে আপনার ওই যে এফেক্টেড এর সংখ্যাটা সেটা কিন্তু শুধুমাত্র হাই ডেনসিটি পপুলেশন যেই পাঁচটাতে যে সিটি, হ্যাঁ সেখানেই বেশি। আপনি লন্ডনে যেমন, লন্ডন হচ্ছে নিউ হামিস যে হাই ডেনসিটি বলবো আমি, তারপর হচ্ছে নিউ ইয়র্কে যেমন হচ্ছে জ্যাকসন হাইটস এবং কুইন্স, এই পাঁচটা হচ্ছে কি যে একই বাসায় যেখানে থাকার কথা ছিল হচ্ছে ধরেন আপনার 2-3 জন মানুষ, এখানে আপনি 4-5 জন করে আছে, সাবলেটিং করে আছে। এবং এই যে এবং বাসাগুলো হচ্ছে যেহেতু টেরেস, একটার সাথে একটা খুব লাগানো, খুব ক্লোজলি, সেখানে মানুষের সংখ্যাটাও বেশি এবং তারা সোশ্যালাইজও করে বেশি। তো সেই কারণে আপনার দেখা যায় যে এই যে এটার যে অ্যাফেক্টেড এর যে সংখ্যাটা যেটা, সেটাও আসলে এই কারণেই বেড়ে চলেছে আমার কাছে মনে হয়। তবে আর আশার কথা তবে জি আশার কথা বলবো যে আমরা সবাই বিশ্বাস করি যে হয়তো এই ডেথ টোল খুব শীঘ্রই, যেটা আমরা দেখছি ইতালি এবং স্পেন আস্তে আস্তে করে ডেথ টোল গত কয়েকদিন যাবত নামতে শুরু করেছে, 900 থেকে এখন 500-400 পর্যন্ত চলে আসছে। তা আশা করি যে আমরা যদি সোশ্যাল ডিস্টেন্স এভাবে মেনটেন করতে পারি, তাহলে আমাদের যে মৃত্যুর সংখ্যা এবং যে আক্রান্তের সংখ্যা সেটা নিশ্চিতভাবেই কমে আসবে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন চিকিৎসক
মঞ্জুর কাদের। ডক্টর মঞ্জুর কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে, ভালো লাগছে শুনে। পাশাপাশি নার্গিস বেগম, উনিও যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং নার্গিস বেগম ইতিমধ্যে একটি প্রশ্ন করেছেন আপনার কাছে। সেটি হলো যে উনার হাজবেন্ডের হাঁটুতে ব্যথা বেশ কয়েকদিন ধরে, এবং এই মুহূর্তে আসলে তিনি যেহেতু কোনো চিকিৎসকের কাছে যেতে পারছেন না, সেক্ষেত্রে আসলে এবং পাও তিনি ভাঁজ করতে পারছেন না, হাঁটুর ব্যথার কারণে তিনি হাঁটু ভাঁজ করতে পারছেন না। সেক্ষেত্রে আসলে কোনো করণীয় কিনা বা কোনো সাজেশন রয়েছে কিনা, এমন একটি প্রশ্ন উনি করেছেন। ওয়েল, ধন্যবাদ আপনাকে, আপনি আপনার এই সুন্দর প্রশ্ন করার জন্য। যেহেতু আসলে হাঁটুতে ব্যথার কারণ আসলে অনেকগুলো হতে পারে। তার কি হাঁটু ব্যথাটা কি একটু নতুন কিনা, এই যে আপনার বাসায় থাকার পরে কিনা, না হয় ক্রনিক কিনা, এবং তার কি মেডিকেল হিস্ট্রি কি, ওনার কি আর্থ্রাইটিস আছে কিনা, তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা, এবং এটা কি কোন কারণে হয়েছে সেটা আসলে জানাটা খুব জরুরি। এখন যদি আপনার নতুন করেই ব্যথা হয়, যে খুব এবং বাসায় থেকে ইমোবিলিটির কারণে যদি আপনার যদি ব্যথাটা হয়ে থাকে, তাহলে হয়তো আপনি আপনার যে নরমাল যে এক্সারসাইজেস, নরমাল জাস্ট হাঁটাচলা, হাঁটুকে মুভ করা একটু, অথবা একুইট পেনের জন্য আমরা যেটা বলি যে 72 আওয়ার্স এর মধ্যে আপনাকে একটু আইস প্যাক ইউজ করা অথবা হট প্যাক ইউজ করা, আপনি সেটা যেটা আপনার করলে মনে হয় যে ভালো থাকবেন, আপনি সেটা ইউজ করতে পারবেন। তবে আমি আপনাকে প্রশ্ন করেছি, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যে এইভাবে টেলিভিশনে শুধুমাত্র হাঁটু ব্যথা করছে এটা শুনে আসলে প্রপার কোনো ট্রিটমেন্ট দেওয়ার কোনো রাইটস কারণ নেই, এটা পারে না কেউ, এটা দেওয়া সম্ভব নয়। কিন্তু যদি অবশ্যই আমি আপনার মেডিকেল হিস্ট্রি জানি, আপনার হাজবেন্ডের কিভাবে হয়েছে, ওনার এইজ কত, ওনার মেডিকেল কন্ডিশন কি আছে প্রিভিয়াসলি, উনি কিভাবে থাকেন, কিভাবে চলাফেরা করেন, যদি ডিটেলস জানি, তবে ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাকে পসিবল ডায়াগনোসিস এবং পসিবল ট্রিটমেন্ট আমি দিতে পারবো ইনশাল্লাহ। তবে অবশ্যই আপনি আপনার যে নিকটস্থ একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যোগাযোগ করুন, ওনাকে ডিটেলস দিন, বলুন যে কিভাবে হয়েছে, অথবা টেলিফোনে বলতে পারেন, উনি হয়তো অ্যাডভাইস দেবেন এই সময়। তবে বাসা থেকে বের হবেন না প্লিজ, বাসায় থাকুন, যেহেতু এটা নট আর্জেন্ট। থ্যাংক ইউ। জি, সেটাই আসলে যেটি বলছিলাম, আসলে আপনাদের প্রশ্ন অবশ্যই আমাদেরকে করুন, তাহলে আমরা যথেষ্ট আপনাদের সাজেশন অথবা একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করতে পারি। আর পাশাপাশি এই ধরনের সিচুয়েশনে আপনাদের যদি পরামর্শ প্রয়োজন হয়, সেক্ষেত্রে physionews24.com ইতিমধ্যে একটি হেল্পলাইন নাম্বার দিয়েছেন, যেখানে ফোন করে হয়তো আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের সঙ্গে কথা বলে তার পরামর্শ নিতে পারবেন। জি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যে আরো অনেকেই যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি physionews24 এর পক্ষ থেকে। জি, আমরা যেমনটি বলছিলাম যে করোনা পরিস্থিতি নিয়ে, সেক্ষেত্রে আমরা জানি যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীও আসলে করোনাতে আক্রান্ত, এবং তিনি আইসিইউতে ছিলেন। তবে বর্তমানে আইসিইউ থেকে তাকে নিয়ে আসা হয়েছে বাহিরে, এবং কিছুটা ভালো। তো এই সম্বন্ধে যদি কিছু বলতেন। ওয়েল, আলহামদুলিল্লাহ যে আমাদের প্রাইম মিনিস্টার উনি শঙ্কামুক্ত এখন উনি গতকাল যতটুকু আমরা নিউজে দেখেছি যে উনি হাঁটাহাঁটি করেছেন, এবং ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে ওনাকে আইসিইউ থেকে, এবং উনি স্টেবল আছেন, এবং উনি কথাও বলেছেন ওনার যে স্টাফদের সাথেও কথাও বলেছেন। সো এটা খুব উইচ ইজ রিয়েলি রিয়েলি গুড নিউজ, এবং এটা আমাদের কাছেও একটা আশার বাণী বলতে পারি। কারণ হচ্ছে আপনি যদি জানেন যে আমাদের এই করোনা ভাইরাসে ইনফেক্টেড হওয়ার কারণে আপনি দেখবেন যে 70-80% পিপল হচ্ছে মাইল্ড সিমটম দেখা দিবে, এবং তারা সেটা কোনো রকম চিকিৎসা ছাড়াই শুধুমাত্র সিমটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে কি আপনার ব্যথার জন্য এবং আপনার ফিভারের জন্য সিমটোমেটিক ট্রিটমেন্ট করা, এবং আপনার যদি এক্সিস্টেন্স কোনো কন্ডিশন থাকে সেটা কন্টিনিউ করে, অবশ্যই সেটা কোনো ডক্টরের অ্যাডভাইস নিয়ে আপনার কন্টিনিউ করলেই কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন, সেখানে কোনো রকম কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সেখানে কিছু কিছু মানুষ, একটা নির্দিষ্ট লো পার্সেন্টেজের পিপল, তাদের হয়তোবা আপনার অক্সিজেন প্রয়োজন হতে পারে। অক্সিজেন প্রয়োজন হতে পারে এই কারণে, যখন আপনার অক্সিজেন লেভেলটা অথবা কার্বন ডাই অক্সাইডের লেভেলটা যখন আপনার কমে যাবে, অথবা কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, অক্সিজেন লেভেলটা কমে যাবে আপনার রক্তে, তখনই আপনার আসলে অক্সিজেন প্রয়োজন হয়। ভেন্টিলেশনটা অনেক পরের বিষয় আসে, অনেক পরে আসে। মোস্ট অফ দ্য পিপল আসলে ওই লেভেল পর্যন্ত যায় না। কিন্তু যে আমাদের প্রাইম মিনিস্টার লেগেছে, আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে আসছেন। তা অবশ্যই আমরা খুব খুশি এই কারণে। কিন্তু আপনার এটা কিন্তু আসলে ওই হসপিটালের ভেন্টিলেশন পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় না, যদি বাসায় যদি সেটা ম্যানেজ করা যায়। এবং হসপিটালে আপনি যখন যাবেন, আপনাকে হসপিটালে করোনা ভাইরাসের জন্য ট্রিটমেন্ট, যেটা আপনি আইসোলেশন থাকা হবে, আপনাকে ক্লোজ নিয়ে যাবো এই কারণে যে আপনি ক্লোজ অবজারভেশনে যেন রাখতে পারে। ক্লোজ অবজারভেশন এই কারণে রাখতে পারে যে যদি আপনার ডিটেরিওরেশন হয়, আপনার যদি কন্ডিশন যদি ডিটেরিওরেশন হয়, যেন খুব দ্রুত গতিতে আপনাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট গুলোতে নিয়ে যেতে পারে, যেখানে আপনার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট আপনাকে দিতে পারে।
জি, সেটাই। আর তবে আরেকটা জিনিস কিন্তু আমাদেরকে খুবই ব্যথিত করেছে, যেটি আমাদেরকে কষ্ট দিয়েছে একজন বাঙালি হিসেবে, সেটি হলো যে আমাদের একজন বাঙালি চিকিৎসক আপনাদের ওখানে মারা গিয়েছেন, এবং উনি প্রধানমন্ত্রীকে একটি চিঠিও লিখেছিলেন যে পিপিইর ব্যাপারে। আসলে এই জিনিসটি যদি একটু বলতেন, কারণ এটি অনেকেই আসলে ওভাবে করে জানে না, বা অনেকেই কিন্তু যতটুকু জানে উনি মারা গিয়েছেন। জি। ওয়েল উনি উনি একজন কনসালটেন্ট ছিলেন, সিনিয়র কনসালটেন্ট ছিলেন লন্ডনে, এবং আমি যদিও ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি না, সম্ভবত ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে। উনি আসলে একজন লোকাল এমপির কাছে চিঠি লিখেছিলেন এবং হেলথ মিনিস্টারের কাছে চিঠি লিখেছিলেন যে পিপিএ সংকটের ব্যাপারে উনি চিঠিতে লিখেছিলেন। আপনাকে একটা ইনফরমেশন আমি দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের ইউনাইটেড কিংডমে, আপনার এনএইচএস ইংল্যান্ডে, আপনার হেলথ সেক্টরে আপনার মেইন ফ্রন্ট লাইন ডক্টর যারা আছেন, এখানকার 50% ডক্টরই হচ্ছে আপনার ইমিগ্রেন্ট, এথনিক মাইনরিটি থেকে আসা, লাইক আফ্রিকা, এশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এবং অন্যান্য যে কান্ট্রিগুলো থেকে আসা। তো তারা কিন্তু খুবই ডেডিকেটেড, এবং তারা যে কাজ করে খুব ডেডিকেটেড ভাবেই কাজ করে। এখন মৃত্যুর মিছে আজকে পর্যন্ত সম্ভবত 21 জনের মতো আপনার আমাদের এনএইচএস এর যারা ডক্টর এবং নার্সেস মারা গিয়েছেন করোনা ভাইরাসের কারণে। এর মধ্যে অনেকেই সেলফ কোয়ারেন্টাইনে আছেন, অনেকেই চিকিৎসাধীন অবস্থায় হসপিটালেও আছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই এটা আমাদের জব, প্রফেশনাল এন্ড মোরাল জব, আমরা সেটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। কিন্তু আপনাকে যদি আমি এখন এই যে আপনার এই পিপিএ তে যদি আসি, যে হ্যাঁ উনি লিখেছিলেন পিপিএ এর জন্য, এটা নির্দ্বিধায় বলতে চাই অ্যাকর্ডিং টু আমাদের ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনে, অ্যাকর্ডিং টু মেডিকেল অ্যাসোসিয়েশন, যে আমরা আসলে ভেরি শর্টেজ অফ, নট ভেরি বাট শর্টেজ অফ আমাদের পিপিই। এখন এই পিপিই বিষয়টা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটাকে আসলে হুট করে যেহেতু আমাদের কাছে আসছে, আমরা যারা নন মেডিকেল প্রফেশনে অনেকেই যারা আছি, তারা হয়তো হুট করে বলি যে পিপিইটা আসলে কি, কেন এটা সবাই পড়তে হবে কিনা। না, পিপিইটা সম্পর্কে যদি বিস্তারিত বলি, সেটা হচ্ছে যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটা সবার জন্য প্রয়োজন। কার জন্য? স্পেসিফিক প্রফেশনালদের জন্য। এটা শুধুমাত্র ডাক্তাররা পরে যে তা না। পিপিই, আপনি যদি কনস্ট্রাকশনে কাজ করেন, এই যে একটা হেলমেট পরছেন, সেটাও পিপিই। আপনি যদি কোনো কেমিক্যাল ফার্মে যখন কাজ করছেন, আপনি যে আছেন, আপনার যে গ্লাভস পরছেন, আপনার হাত, এটাও পিপিই। আপনি গার্মেন্টসে যখন কাজ করেন, তখন আপনি মাস্ক পরেন, এটাও পিপিই। তো পিপিই হচ্ছে যে আপনাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ফর এনি স্পেসিফিক জব পারফর্ম করার জন্য। সেটা শুধুমাত্র ডক্টররা যে তা কিন্তু না। কিন্তু এখন যেহেতু করোনা ভাইরাসের কারণে পার্সোনাল, যেহেতু আপনার এই ভাইরালের যে আপনার ইনফেকশন রেটটা খুব বেশি, সেই কারণে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো যে এনএইচএস ইংল্যান্ড এবং পাবলিক হেলথ অফ ইংল্যান্ড একটা খুব সুন্দর, গত 1 সপ্তাহ আগে একটা তাদের আপডেট দিয়েছে, সেটা হচ্ছে যে কে কোথায় কখন কোন পিপিইটা ইউজ করবে। সেখানে হচ্ছে যে আপনার এখানে ভেরিয়েশন আছে, যে আপনার যেমন আপনি মাস্কের বিষয়ে আছে N95 রেসপিরেটরি মাস্ক আছে, আপনার হচ্ছে নরমাল সার্জিক্যাল মাস্ক আছে, সেগুলো আপনি কখন ইউজ করবেন। আপনার শুধুমাত্র প্লাস্টিক অ্যাপ্রনও আছে, এবং ডিসপোজেবল গ্লাভসও আছে, থিক গ্লাভসও আছে। এখন কখন এটা ইউজ করবেন সেটা একটা ক্লিয়ার গাইডলাইন্স দিয়েছে, যদিও একটা অনেক বড় বিশাল, সেটা আমি আসলে কভার করতে পারবো না খুব ছোট্ট সময়ে। কিন্তু আমি আমি বলবো যে যে যারা নাকি শুধুমাত্র কনফার্ম কোভিড-19 এফেক্টেড পেশেন্টের সাথে কাজ করবে, অথবা সাসপেক্টেড কাজ করবে, তারাই শুধুমাত্র আপনার মাস্ক, যেটা হচ্ছে যে আপনার N95 রেসপিরেটরি মাস্ক, যেটা, তারপর হচ্ছে আপনার গগলস, অফকোর্স টাইট গগলস, এবং আপনার গ্লাভস, অ্যাপ্রন, এবং এটা পরে যেতে হবে যেন আপনার কোনো রকমে আপনার যে নোজ, আপনার ব্রিদিং এর সাথে এবং আইজের সাথে যেন কোনো রকম কন্ট্যাক্ট না হয়, সেটা যেতে হবে যে কনফার্মড। আর সেটা হচ্ছে যদি অন্যান্য যে হেলথ সেক্টর গুলাতে, যেটা আপনি যদি কমিউনিটিতে কাজ করেন, আমি বলবো যে যে কোনো হসপিটালের সেক্টর, হসপিটাল এবং ক্লিনিকে যখন কাজ করবেন, যে নর্মাল পেশেন্টের সাথে যদি আপনি ইফ ইউ ক্যান, আপনি যদি 2 মিটার যে ডিস্টেন্স, যেটা সোশ্যাল ডিস্টেন্স বলেছে, যদি 2 মিটার সোশ্যাল ডিস্টেন্স যদি মেনটেন করে আপনি যদি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার যে শুধুমাত্র প্লাস্টিক অ্যাপ্রন, যেটা দ্যাট ইজ সাফিসিয়েন্ট। অবশ্যই আপনাকে মাস্কও পরতে হবে, আপনার গ্লাভসও পরতে হবে, কারণ হচ্ছে অনেক সময় কনভারসেশনের কারণেও আপনার যে ড্রপলেটটা এখন এটা ওই দিন আমি একটা রিসার্চে দেখলাম যে ড্রপলেটটা শুধুমাত্র যে কি যেন বলে আপনাদের, যে আমাদের ভাষে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে, ওয়াইল এই কনভারসেশন যে 2 মিটার পর্যন্ত যেতে পারে, সেটা যদি আপনার মাস্ক না থাকে, সেখানে যদি কনফার্ম কেস হয়। এখন সে কারণেই কিন্তু বলছে যে আপনার সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করার জন্য
যে আপনি কোন রাস্তায় বের হবেন, আপনি সোশ্যালাইজ করবেন না, কারণ হচ্ছে যে আপনি জানেন না যে কার ভিতরে এই ভাইরাসটা আসলে আছে। এই কারণে শুধুমাত্র যারা হসপিটাল সেক্টরে কাজ করে, যারা হেলথ কেয়ার ওয়ার্কার, যারা নার্সেস, যারা ডক্টর, তারা হেলথ সাপোর্ট ওয়ার্কার, যারা হসপিটাল সেটিং এ কাজ করে, তাদের আসলে যদি হসপিটালে যায় তাদেরকে পিপিই পড়তে হবে। সেখানে স্পেসিফিক গাইডলাইন দেওয়া আছে হসপিটালেই। আপনার যদি আপনি আইসিইউতে যান, যদি ওয়ার্ডে যান, আপনি একটা স্পেসিফিক গাইডলাইন আছে সেখানে পড়ে যাবেন। আর এভাবে আপনি যখন ওয়ার্ডে কাজ করবেন অবশ্যই আপনার যে সতর্কতা যেটা আছে সেটা করতে পারেন। সাধারণ জনগণের জন্য, যারা আপনার কমিউনিটি থাকে, সাধারণ জনগণের জন্য যদি আপনি সোশ্যাল ডিসটেন্স মেনটেন করতে পারেন, আপনার যে সার্জিক্যাল মাস্ক আছে, নরমাল সার্জিক্যাল মাস্ক যেটা আছে, সেটা ইজ মোর সাফিসিয়েন্ট। তারপরে এখানে অ্যাডভাইজেবল যে আপনার রেগুলার হ্যান্ড ওয়াশ করা এবং আপনার আপনার আইজ, আপনার নোজ এবং আপনার মাউথ, এই তিনটাকে টাচ করা থেকে বিরত থাকবেন। জি সরি, সেটি। আমার আর কল চলে আসছিল। জি আমাদের সঙ্গে আরো আসলে অনেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহবুব আলম অপু। উনি অবশ্যই একটি শামীম, প্রশ্ন শুনতে পাচ্ছেন করেছেন। আপনি? জি জি আমি শুনতে হ্যালো? পাচ্ছি। জি জি আমি শুনতে শামীম, পাচ্ছি। জি জি শামীম শুনতে পাচ্ছেন? আমি আসলে শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি শুনতে পাচ্ছি। শামীম? জি আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। জি জি আমাদের সাথে আসলে এর আমি মধ্যে অনেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহবুব আলম অপু। উনি অবশ্য আপনাকে একটি কোশ্চেন করেছেন। সেটি হলো যে সিওপিডি রোগীদের আসলে এই মুহূর্তে কি করণীয়? কারণ তারা যেহেতু আসলে এই মুহূর্তে বাসায় রয়েছে এবং তারা আসলে কোন ধরনের চিকিৎসকের কাছে যেতে পারছে না। এবং অনেকেই আসলে শারীরিকভাবে অসুস্থ ফিল করছে। ওয়েল, সিওপিডি রোগী যারা আছে তাদের জন্য আসলে ক্লিয়ার গাইডলাইন রয়েছে। যদিও যে কারণ হচ্ছে যে আপনার যেহেতু কোভিড-19টা খুবই নিউ, তাই নতুন করে আপনার যে আমাদের নাইস গাইডলাইন যেটা, এটা কিছুদিন গত সপ্তাহে নাইস গাইডলাইন বের হয়েছে এবং প্রতিদিনই আপডেট হচ্ছে। চার্টার সোসাইটি অফ ফিজিওথেরাপি, হেলথ প্রফেশন কাউন্সিল প্রতিদিন আপডেট করছেন যে আপনাদের আসলে রেসপিরেটরি পেশেন্টদের ক্ষেত্রে কিভাবে আপনার ট্রিটমেন্ট করবেন, কিভাবে প্রিকশনস নেবেন। প্রিকশনের জন্য সবচেয়ে যাদের সিওপিডি আছে আমাদের ইউনাইটেড কিংডমে, তাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে 12 উইকস কোয়ারেন্টাইন। এখানে কোনো মানে একদিন দুই দিনের জন্য 12 উইকস। এবং সেই সোশ্যাল ডিসটেন্স যেটা, সেটা শুধুমাত্র আপনি বাইরের মানুষের কাছ থেকে না, ঘরে যারা আছে, যারা রেগুলার বাইরে যায়, যে আপনি হয়তো বাজার করতে গেলেন, আপনার হয়তো বা প্রয়োজনে আপনি বাজার করতে গেলেন, অথবা অন্য কোনো কাজে আপনি গেলেন, তার কাছ থেকেও ডিসটেন্সটা আপনাকে মেনটেন করতে হবে। কারণ হচ্ছে যে নরমাল মানুষের আমরা যারা, আমাদের যদি হয় তাহলে উই হ্যাভ দ্যাট মেকানিজম, আমাদের সেই মেকানিজমটা আছে যে আমি কফ দিয়ে, কাশ দিয়ে সেই যে ভিতরে যদি আপনার ফ্লুইড হয় সেটাকে বের করা। বাট সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আসলে তাদের যেহেতু এক্সিস্টিং কন্ডিশন আছে, দে ডোন্ট হ্যাভ দ্যাট মাচ স্ট্রেংথ, আপনার কোভিড-19 হওয়ার পরে যে এটা কফটাকে বের করে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে সে কারণে এটা রিয়েলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন সেটা হচ্ছে যে আমরা যেহেতু এটা নতুন, সেই ক্ষেত্রে আপনার অনেকেই আপনি কার্ডিও রেসপিরেটরি এক্সারসাইজ এর অ্যাডভাইস করছে, কেউ বলছে যে এটা করার জন্য। কিন্তু এটা হচ্ছে যারা নরমাল পেশেন্ট, যারা হচ্ছে যে অ্যাডাল্ট পপুলেশন, যাদের কোনো রকম মেডিকেল কন্ডিশনস নেই, তারা আপনার যে ডায়াফ্রামিক যে ব্রিদিং এক্সারসাইজ যেগুলো আছে, লোয়ার মাসল যেগুলো, কোস্টাল মাসল না, আপার কোস্টাল না, বিকজ ইউ উইল মেক ইউরসেলফ ফ্যাটিক আদারওয়াইজ ইফ ইউ ইউজ দোজ মাসলস। হ্যাঁ, সেটা করতে পারে। কিন্তু সিওপিডি যারা আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র নর্মাল যে এক্সারসাইজেস, ইনক্রিজিং ফাংশনাল অ্যাক্টিভিটি, ইনক্রিজিং ইউর মাসল স্ট্রেংথ, ইনক্রিজ ইউর জল মাসল স্ট্রেংথ, সেগুলো আপনি কন্টিনিউ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে বলবো যে যারা সিওপিডি আছেন তাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং, সেলফ কোয়ারেন্টাইন এবং রেগুলার মেডিকেশন আপনার যেটা আছে, ইনহেলার যেটা আছে, এগুলাকে কন্টিনিউ করা ছাড়া এখন পর্যন্ত আসলে আমি আপনাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভাইস করতে পারছি না। ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। জি আসলে আর ঠিক সেম ধরনের আরেকটি কোশ্চেনও ছিল আসলে। আমার মনে হয় উনিও এই উত্তরটি পেয়ে গেছেন। রুকসানা আলম, আপনাকেও যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে ধন্যবাদ। আসলে যেটা বুঝতে পারছিলাম যে এই সময়টিতে বাসায় থাকার কারণে অনেকেই এক্সারসাইজ সম্পর্কিত ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত। বিশেষ করে যারা আসলে নিয়মিত, যাদের ফিজিওথেরাপি নিতে হতো এবং যারা আসলে সেন্টারগুলোতে নিয়মিত যেতে হতো, আসলে তারা একটু বেশি কনফিউশনে ভুগতেছে এই সময়টিতে যে আসলে তারা কি করবেন। শামীম, আপনাকে যদি আসলে একটা ছোট্ট আমি বলি যে এই যে বলেন যে চিন্তিত, এখন আমরা যে সোশ্যাল ডিস্টেন্সিং এবং লকডাউন, এই যে বিষয়টা, এটা নিয়ে আসলে সবাই চিন্তিত। কিন্তু এই চিন্তাটা কিন্তু এখন নতুন করে না, এটা অনেক আগেও ছিল। আপনার চিন্তাটা হচ্ছে যে স্ট্রেসটা কিন্তু
আপনার যেটা চিন্তা হচ্ছে যে পজিটিভও করতে নেগেটিভ করতে পারেন, যেহেতু আমাদের যে কোনো যুদ্ধের আগে, রিসেন্টলি আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে কোনো যুদ্ধের আগে এবং আপনি যখন খুব কাছের কাউকে হারান অথবা কোনো বিপদে পড়ে, তখন আপনার এনজাইটি লেভেলটা খুব বেড়ে যায়, হাই, এবং আপনি খুব স্ট্রেসের মধ্যে থাকেন। এবং এটা কোনো অংশে আসলে যুদ্ধের, যেহেতু সবাই বলছে ইভেন ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজন্ট দ্যাট ওয়ার্স্ট এখন যেটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের আমাদের স্ট্রেস লেভেলটা বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। আপনি যে কোনো চিকিৎসা আপনি দেখবেন যে সেটা হচ্ছে যে এটা যদি আপনি চিন্তা করেন যে আমার এই চিকিৎসাটা কি লাইফ থ্রেটিং কিনা, এটা এত আর্জেন্ট কিনা যে আমাকে ক্লিনিকে যাওয়া, আমার মাস্কুলোস্কেলেটাল কন্ডিশনের জন্য ফিজিওথেরাপি নেওয়া কি ইম্পর্টেন্ট কিনা, নাকি বাসায় থাকাটা ইম্পর্টেন্ট, সেটা আপনি নিজে মেজার করতে হবে। সেটা আসলে আপনার ক্লিনিশিয়ানও মেজার করে দিবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান। বাট আমি আসছি আপনার ওই কোশ্চেনে, কিন্তু বলতে চাই যে স্ট্রেসটা আসলে আপনার স্ট্রেস হলে কি হয়। এখানে যারা মেডিকেল প্রফেশনে আছেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা জেনারেল পিপল, আমি আপনাকে যদি খুব সুন্দর করে এটা বলি যে আমরা যখন কোনো বিষয়ে স্ট্রেস নেই, তখন কি হয়, আমাদের মাথার ভিতরে একটা জায়গা আছে, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। ওই জায়গাটা কি করে তখন আপনার যে আমাদের স্ট্রেস নার্ভ, আমাদের যে স্ট্রেস যে হরমোন যেটা এটা রিলিজ করার জন্য তখন আমাদের যে আহ, আমাদের কর্টিসল লেভেলটা বেড়ে যায়, এবং আমাদের যে অ্যাড্রিনাল অ্যাড্রিনালকে গ্ল্যান্ডকে বলা হয় অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল সেল প্রডিউস করার জন্য। তখন আমাদের দেখা যায় যে ওইটার কারণে আমাদের যে ভাইটাল যে অর্গানগুলো আছে, আমাদের রেসপিরেটরি, আমাদের হার্ট এবং আমাদের মাসলস গুলাতে আমাদের ব্লাড ফ্লো তখন বেড়ে যায়, তখন খুবই বেড়ে যায়। এবং অনেক সময় দেখবেন যে খুব সহজেই যে যখন তার স্ট্রেস হয়, অনেকে ঘন ঘন শ্বাস নিতে থাকে, অনেকের পালপিটেশন বেড়ে যায়, অনেকের দেখবেন যে আপনার মাংসপেশি শক্ত হয়ে যায়। এর কারণ হচ্ছে আপনার ওই স্ট্রেসের কারণে বেড়ে যায়। এখন এটা হচ্ছে যদি খুব কম সময়ে যখন এটা চলে যায় তখন ইজ ফাইন, বাট এটা যখন দীর্ঘক্ষণ থাকে তখন কি হয়, তখনই আপনার কমপ্লিকেশন দেখা যায়। ফার্স্ট কমপ্লিকেশন যে আপনি ডিপ্রেশন হতে পারে। ডিপ্রেশন হচ্ছে আপনার যে কোনো আপনার কার্ডিও রেসপিরেটরি, আপনার কিডনি ইস্যুস, আপনার মেন্টাল হেলথ, আপনার এগুলোর জন্য, ইভেন ডায়াবেটিস, এগুলোর জন্য খুবই খারাপ, এটা চিন্তা করা যায় না। ডিপ্রেশন হতে পারে। সেই ক্ষেত্রে এই স্ট্রেস যেটা, এটা নেওয়া দরকার নেই। আমি বলে আপনাকে থামাতে পারবো না, বাট ডোন্ট টেক ইট। আপনি কি করতে পারেন এখানে, স্ট্রেসটা কমানোটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কারণ স্ট্রেসে থাকলে আপনার হার্ট ব্লাড প্রেশার, যদি আপনার প্রিভিয়াস যদি হার্ট কন্ডিশন থাকে সেক্ষেত্রে আপনার ওয়ার্স হবে। আপনার যদি আপনার লাং কন্ডিশন থাকে সেটাও ওয়ার্স হবে। সো সেটা ওয়ার্স না হওয়ার জন্য স্ট্রেসটা যেন কমাতে পারেন সেটা করতে পারেন। ধর্মকর্ম করতে পারেন, অবশ্যই আপনি যে ধর্মকর্ম বই পড়তে পারেন, মিউজিক শুনতে পারেন, বাসার সাথে পরিবারের সাথেই আছেন, আন্তরিক সময় কাটাতে পারেন। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি স্ট্রেস নেবেন না। আর দ্বিতীয়ত যে কোশ্চেনটা করছিলেন, যেটা হচ্ছে আপনার যদি কোন রকম ফিজিওথেরাপি প্রয়োজন হয় এখন, সেখানে যদি ফিজিওথেরাপি, এটা বলছে না যে আপনার যদি ফিজিওথেরাপি আর্জেন্ট ফিজিওথেরাপি, যদি কারো হচ্ছে যে রিসেন্টলি স্ট্রোক করেছেন এবং তার একুইট কন্ডিশনে তার পজিশনিং এর জন্য ফিজিওথেরাপি প্রয়োজন হয়, সেক্ষেত্রে ফিজিওথেরাপি নিতেই পারেন। পার্টিকুলার আপনার যে সোশ্যাল ডিস্টেন্স এবং আপনি যে প্রিকশন নিতে হবে আপনাকে, যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা পেশেন্টের জন্য হোক আর থেরাপিস্টের জন্য হোক, সেটা মেনটেন করে যদি নেওয়া যায় সেখানে নিতে পারেন। সেটা অবশ্যই আপনাকে এগ্রি হতে হবে আপনার যে ফিজিওথেরাপিস্ট আছে তার সাথে। আর যদি নন আর্জেন্ট যদি হয়, যেমন হচ্ছে যে আমি যদি বলি যে নেক পেইন, ব্যাক পেইন, শোল্ডার পেইন, নি পেইন, স্পোর্টস ইনজুরি, অল দিস থিংস যেগুলো অনেকেই আছে, হ্যাঁ, আপনার ফিজিওথেরাপি সেন্টারে গেলে আপনার হয়তো বা ট্রিটমেন্টটা খুব সহজেই উনি আপনাকে অ্যাডভাইস করতে পারবেন, দেখতে পারবেন, প্রপার ডায়াগনোসিস দিতে পারবেন। কিন্তু ওভার দ্য টেলিফোনও আপনি যদি আমাদের বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে যদি যান, ওনারা খুব সুন্দর করে ওখানে প্রায় 150 জনের মতো ফিজিওথেরাপিস্ট নাম দিয়েছে। এবং আপনি যদি দেখেন যে আপনি শামীম আছে, যে শামীম তো চমৎকার কাজ করছে, উনি আপনার এই যে মোবাইলের মাধ্যমে আপনি ওনাকে ফোন দিতে পারেন, উনি আপনাকে বিস্তারিত বলে দিতে পারবেন যে এখন কি করতে। তো সেইভাবে আপনি আসলে মেনটেন করতে হবে বাসার মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সেটি আরেকটা জিনিস আসলে জানতে চাচ্ছিলাম যে এই টিপি সম্পর্কে যেগুলো বলছিলেন, তার পাশাপাশি যে এখন এই করোনা নিয়ে যেহেতু আসলে অনেকেই সারা পৃথিবীতে সবাই একটু চিন্তিত, সেখানে কিছু ধরনের ভুয়া হেলথ টিপস আমরা যেটা বলতে পারি বা ভুয়া সমাধান, এটিও কিন্তু আমাদের সামনে চলে আসতেছে এবং অনেক বেশি এগুলো নিয়ে চর্চা হচ্ছে। কিছু ঔষধ, কিছু অথবা পরামর্শ, তো এই ব্যাপারে আসলে আপনার মতামত কি?
শামীম, আপনি যদি আমি একটা নিশ্চিত ভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমি গতকাল রাতেই আপনার হচ্ছে যে আমেরিকার একটা আর্টিকেল পড়ছিলাম যে আপনার পিপিই, যেটা পিপিই বলতে আপনার যদি প্রপার পিপিই যদি না হয়, যেটা আপনার আসলে ইনফেকশনটাকে, হ্যাঁ, ড্রপলেটটাকে কন্ট্রোল করতে না পারে, আপনার ফেস মাস্ক যে গাউন হোক আর আপনার কি যেন বলে আপনার গ্লাসই হোক, যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনাকে সেটা প্রোটেক্ট করবে না। এখন সেটা যে ক্লিনিশিয়ান এবং সাধারণ যে মানুষ আছে ওনাদেরকে কিন্তু এটা ডিসাইড করতে হবে যে আসলে এটা পড়বেন কিনা। না অবশ্যই যে আমি যখন দোকানে যাব আমি আসলে বিপি সম্পর্কে যদি আগে না জেনে থাকি তাহলে আমি আসলে বুঝবো না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি ক্লিনিশিয়ান যারা আছেন অবশ্যই সেখানে কোয়ালিটি কন্ট্রোল আছে, ইনফেকশন ম্যানেজমেন্ট কন্ট্রোলিং যে টিম আছেন ওনারা সেটা ভালো বুঝবেন, সেটা সম্পর্কে আমি বলবো। আর আপনি যেটা ওনারাই ভালো বুঝবেন, ওনারা সেটা করবেন, আমি এখানে আসলে কোনো রকম মতামত দিতে পারবো না। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে অনেকে যে ফোনের ডায়াগনোসিস দিচ্ছে, অনেকে আপনার মেডিসিনের কথা বলছেন, অনেকে এটা বলছেন। হ্যাঁ, আপনার যখন করোনা হয়ে যায়, আপনার এখন যদি কারো প্রিভিয়াস ডায়াবেটিস যদি থাকে আর যদি করোনা হয়ে যায়, সে তো শুধুমাত্র করোনার চিকিৎসা নিবে না, আমরা তো ডায়াবেটিসের কন্ট্রোল করতে হবে। কারণ যে হার্টে যদি সমস্যা থাকে তখন সেটাও মেনে আপনার সিমটোমেটিক ট্রিটমেন্ট উইথ এক্সিস্টিং কন্ডিশন যদি থাকে সেটা ট্রিটমেন্ট করতে পারেন করতে পারে যে কেউ। আর যদি কেউ নতুন করে নিজে থেকে আনন্দিত হয়ে যদি কেউ ট্রিটমেন্ট যদি কিছু করতে চায়, নতুন ওষুধ যদি দিতে চায়, সেটা আসলে কোনো, আমি বলবো যে এখন পর্যন্ত আসলে এটার কোনো ভ্যালিড, আপনাকে অবশ্যই মেডিকেল কাউন্সিলর, আপনার হচ্ছে গভর্নমেন্টের সবার আসলে পারমিশন নিয়ে আসলে সেটা করতে হবে। এখন যদি কেউ এসে অ্যাডভাইস যদি অনলাইনে এসে দিয়ে দেয়, এইভাবেই তো সোশ্যাল মিডিয়াতে আপনি, এটা আমি হলফ করে বলতে পারি আপনাকে যে সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে আপনার কোনো পেশেন্টকে আসলে তার পাস্ট মেডিকেল হিস্ট্রি তাকে না দেখে, তার অবজারভেশন না করে, শুধুমাত্র সাবজেক্টিভ ইনফরমেশন, পেশেন্ট যেটা বলছে ওভার দ্য ফোনে সাবজেক্টিভ ইনফরমেশন দিয়ে এবং তার কনফিডেন্সিয়ালি মেনটেন না করে আপনি কখনোই তাকে ট্রিটমেন্ট দিতে পারেন না। এটা আসলে কোনো দুনিয়ার বিশ্বের কোনো দেশেই সেটা আসলে সম্ভব না। আমরা করতে পারি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, আলোচনা করতে পারি, যেন সাধারণ জনগণ যেন সেটা বুঝে এবং সেটা পালন করতে পারে। এবং আমরা রেফার করতে পারি যে তাদের নিকটস্থ যে চিকিৎসক যারা আছেন তাদের কাছে রেফার করতে পারি, যেন তারা দেখতে পারেন এবং সেই বিষয়টা তারা পদক্ষেপ নিতে পারেন। সেটা আমি বলতে পারি। থ্যাংক ইউ। আর সেটি আসলে এক্ষেত্রে আসলে যেটা আমরা প্রতিদিনই যখনই লাইভে আসছি সবাইকে আসলে আমাদের পক্ষ থেকে আমরা চাচ্ছি সচেতন করার, কারণ সচেতনতার কোনো বিকল্প নেই। আর যে কোনো ধরনের রিমার, যে কোনো ধরনের এই ধরনের বিশেষ করে টিপস রিলেটেড, হেলথ রিলেটেড যে কোনো কিছু আসলে অথেন্টিক কোনো সোর্স ছাড়া আসলে না খোঁজাই ভালো, বা সবকিছু দেখে বিশ্বাস না করাই ভালো। আমরা আশা করি আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ যারাই ছিলেন সকলে আমাদের কাছ থেকে কিছুটা ইনফরমেশন হয়তো বা পেয়েছেন, বা আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর, বা যতটুকু সম্ভব এই মুহূর্তে এই করোনা পরিস্থিতিতে এই বর্তমান সমসাময়িক কিছু ইনফরমেশন দেওয়ার পাশাপাশি এই মুহূর্তে আসলে লন্ডনের পরিস্থিতি সম্পর্কেও আমাদের গেস্ট থেকে আমরা কিছু জিনিস জানতে পেরেছি। একদম যাওয়ার আগে শেষ মুহূর্তে আসলে ডক্টর আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আসলে আবারও যেটি আমরা সবাই জানি যে কি করণীয় বা কি করা যেতে পারে আমাদেরকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। ওয়েল, আমি আবারও বলবো, যদিও একই বিষয়ে প্রতিটা মানুষ আপনাকে, চিকিৎসক, গণমাধ্যম, আপনার সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত বলছে আপনাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে শুধুমাত্র বাইরে যাওয়া নয়, আপনার ঘরেও যদি আপনার মনে হয় আপনার কাছে হাঁচি দিয়েছেন, আপনার টেম্পারেচার আসছে, দয়া করে আপনার নিজের জন্য না হলো পরিবারের অন্য যে মানুষগুলো আছে তাদের জন্য হলো আপনি আলাদা রুমে চলে যান, আপনাকে সম্পূর্ণ সেপারেট করে ফেলুন। কারণ এটা এমন কিছু না যেটা হয়েছে বিধে আপনি মরে যাবেন। ক্যান্সার মানুষ হচ্ছে মারা যাচ্ছে না, এক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাচ্ছে না, অনেক রোগে মারা যাচ্ছে। এটা নিয়ে ভয় পাবেন না, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। কেন বলছে বাসায় থাকতে, যেন এই জার্মটা যেন স্প্রেড না হয়। যদি ৩ থেকে ৪ সপ্তাহ যদি গভর্নমেন্ট স্ট্রিক্টলি সেটা মেনটেন করতে পারে, আমরা চায়নাকে দেখে বুঝি যে সেগ্রিগেশন, যে ইনফেক্টেড পিপলের কাছ থেকে যদি আমরা আলাদা পিপলকে সেগ্রিগেট আলাদা করে ফেলতে পারি, তাহলে কিন্তু হচ্ছে যে যেটা স্প্রেড আর করছে না। আমি আপনাকে একটা গল্প দিয়ে বুঝাই। আপনি যদি মানে 1650-তে আপনার ইংল্যান্ডে, লন্ডনে একটা সবচেয়ে গ্রেট ফায়ার, যেটা খুবই আগুন হয়েছিল আর কি, যেটা প্রায় 15 দিন যাবত একেবারে আগুন হয়েছে এবং পুরো লন্ডন জ্বলে পুড়ে ছাড়কার। এখন যে আছে এটা পরে বিল্ড করা নিউলি বিল্ড আমরা লন্ডন আসলে দেখতে পাই।
তা আমার ছেলেকে বুঝাচ্ছিলাম যে কেন আমরা বাইরে যাবো না, সে ক্লাস 2-তে পড়ে। তো গল্পটা আসলে তার রেড লন ফায়ার। তো তাকে বলছিলাম যে তোমার মনে আছে যে সেই সময়ে যখন নাকি আগুন জ্বলছিল, বাড়ি বাড়ি জ্বলে যাচ্ছিল, কারণ টেরেস হাউস একটা লাগানো, সেই সময় কি করেছিল তখন একটা আর্টিস্ট, হ্যাঁ মনে আছে কি করেছিল, সেখানে 3টা বাড়ি ভেঙে দিয়েছিল যেন সেই আগুনটা যেন ওইদিকে না যায়। গুড। এখন তাকে বলেছি যে এটা হচ্ছে এটা যে স্প্রেডটা কমানোর জন্য আর বাসায় চলে আসছি, এখন আর করোনা ভাইরাস আমাদের বাসায় আসবে না, কারণ আমরা ওই লাইনটা ভেঙে দিয়েছি। তো সে গত 3 সপ্তাহ এখন পর্যন্ত সে বাসার বাইরে যাওয়ার কথা বলেনি, কারণ তাকে বলেছি আমরা এখনো ওই বাড়ি ভাঙার মধ্যে আছি। তো জনগণকে আসলে এটা বুঝাতে হবে, আপনি বুঝতে হবে আর্জেন্সিটা, আপনাকে বুঝতে হবে যে এটা ইমার্জেন্সিটা কি, যে আপনি ওই ব্রেক থ্রুটা ভেঙে দিচ্ছেন, এই ভাইরাসটাকে আপনি ক্যারি করছেন না, আপনার ফ্যামিলিতে নিচ্ছে না। আমি আগেও বলেছি যে আমাদের অ্যাডাল্ট যারা আছে আমাদের হয়তো সেই মেকানিজম আছে আমাদের সে ফাইট করার জন্য, কিন্তু দেখেন আমি যখন বাসায় যাই তখন আমার বাবা মা তারা হয়তো বৃদ্ধ, আমরা হয়তো জানি না তারা কোনো এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন কন্টিনিউ করছে কিনা। এখানে অনেকগুলোই আছে। স্পেনে রিসেন্টলি একটা স্পোর্টস ফুটবলার কোচ মারা গেলেন, তিনি জানতেনই না যে তার এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন লিউকেমিয়া ছিল, তিনি জানতেনই না, যখন হয়েছে তখনই বুঝতে পেরেছে তার উপরে আছে। তো আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের ভিতরে কোন মেডিকেল কন্ডিশন আছে। সো বেসিক্যালি এটা আমাদের নিজেদের জন্য ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইনফেকশন কন্ট্রোল মেনটেন করা, সেটা হচ্ছে যে আপনার হ্যান্ড ওয়াশ, আপনাকে প্রতিনিয়ত হ্যান্ড ওয়াশ করে, সাবান দিয়েও হ্যান্ড ওয়াশ করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়াল করে ফেলতে পারেন যে আমার টাওয়াল দিয়ে আজকে আমি এই গামছা অথবা এই টাওয়াল দিয়ে আমি শুধু মুছবো, আপনার বাড়ির অন্যান্য সদস্যরা যাতে প্রত্যেক ইন্ডিভিজুয়াল আপনার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে নাকে এবং চোখে এবং মুখে সেটা আপনি প্লিজ ধরবেন না। যদি আপনার হাঁচি কাশি হয়, হাঁচি যদি হয় তাহলে অবশ্যই আপনি এই যে এইভাবে দিবেন, এবং যে কাপড়টা দিয়ে দিচ্ছেন এই কাপড়টা আপনি সাথে সাথে খুলে ধুয়ে ফেলুন, কারণ সেটা আপনার ড্রপলেটটা যেটা আপনার কাপড়ে লেগে থাকতে পারে। তো চেষ্টা করুন যে হাইজিন মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের ইসলামও বলে পরিচ্ছন্নতা ইজ আমাদের, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের একটি অংশ। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, হাত ধুই সবসময়, না ধুই এবং আমরা বাইরে না যাই, বাসায় যতক্ষণ আছি। আর সবচেয়ে বড় কথা যে বাসাও যদি, কারণ যদি আমার এরকম মনে হয় যে আমার একটু ঠান্ডা হয়েছে, আমার একটু কাশি হয়েছে, যে আমি একটু ভালো লাগছে না, আমার শরীরটা একটু ব্যথা করছে, তাহলে আলাদা হয়ে যায় এবং আমি একটু যে আমি যে জিনিসগুলো ধরি সেই জিনিসগুলো একটু আলতো করে আমরা মুছে দিলাম, সেটা আমরা আসলে সেটাই করতে পারি। তবে মোস্ট ইম্পর্টেন্টলি সোশ্যাল ডিস্টেন্সিং, বাইরে যাওয়াতে যেটা আপনারা বন্ধ করা, বাসায় থাকা। আর যদি আমার এরকম কোনো সিমটম হয় আমি যেন ভয় না পাই পালিয়ে যাই, যেটা হচ্ছে যে মানে আমি আজকে গেলাম রে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, হসপিটালে নিয়ে যাবে, নো। কেন আপনাকে ডক্টর বলছে যে আসুন আমাদের কাছে, যদি হয় কেন বলছে, যেন তারা আপনাকে চিকিৎসা দিতে পারে, আপনাকে কেউ মেরে ফেলার জন্য না, আপনাকে সুস্থ করার জন্য। আপনি বাসায় থাকবেন আপনার নিজের জন্য, আপনার বাবা মার জন্য, আপনার সন্তানের জন্য, যেটা আমরা করছি। আমি যখন হসপিটালে যাই তখন আমার অনেক চিকিৎসক বন্ধুই আছেন এখানে বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে। গতকাল আমার এক কলিগের সাথে কথা বলছিলাম, সে জাস্ট কোভিড পেশেন্টের সারাদিনে কাজ শেষ করে সে বাসায় আসছে, সারাদিন বাসায় আসছে, তারপর তার সাথে কথা বলছিলাম। এখন আপনারা বাসায় থেকে অনেক সেফ আছেন, আপনি চিন্তা করে দেখুন যে ডক্টর, নার্সেস, আর হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছেন তারা যখন হসপিটালে যেতে, একটা মোর ডেঞ্জার প্লেস তারা তো হতে পারে, তাদের জন্য হলেও অ্যাটলিস্ট আপনার বাসায় থাকুন এবং আপনার দূরত্ব বজায় রাখুন, এবং আপনার হেলদি লাইফস্টাইল যে চলুন, এক্সারসাইজ করুন, খাবার খান, ভালো খাবার খান, প্রচুর ফ্লুইড খান, স্ট্রেস কম নেবেন, এতে করে আপনি সুস্থ থাকবেন। কারণ স্ট্রেস যদি নেন তাহলে আপনার যে রোগের প্রতিরোধ ক্ষমতা, যেটা আপনার ইমিউন সিস্টেম যেটা, সেটা দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে একটা স্টাডিতে দেখা গেছে যে যারা স্ট্রেসে থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তারা দেখবেন যে আপনার ইভেন ডক্টর, ইঞ্জিনিয়ার, ইভেন প্রফেশনাল যারা স্ট্রেসে থাকে তাদের যে জ্বর ঠান্ডা হয়ে যায় তারা খুব সারতে চায় না, তাদের খুব সহজেই চেস্ট ইনফেকশন হয়ে যায় এবং তারা ভোগেন অন্যান্য সাধারণ মানুষের চেয়ে লং টাইম। সেখানে স্ট্রেসটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর এখানে, এটা নিবেন না, ঠিক আছে? আপনি সামাজিকভাবে এখন হয়ে গেছে, এখন সেটা কিছু করেননি, আমরা সামাজিকভাবে সেটাকে, আমি বারবার বলছি যে আমাদের সামাজিকভাবে আমাদের সচেতনতা দিয়ে, আমরা যারা সচেতন মানুষ আছি আমাদের আত্মীয় স্বজনকে ফোন করে বলবো, বাবা মাকে বলবো, যদি আমার এরকমটা মনে হয় যে বাবা মা থাকে একই বাসায়, আপনি ফোন করুন, যাওয়া দরকার নেই, ফোন করুন। আনলেস এটা খুবই ইমার্জেন্সি যদি না হয়, তাহলে আসলে আমার কাছে মনে হয় যে ওই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। সেটি যেমনটি বলছিলেন, আসলে এই মুহূর্তে সেই হেলথ অ্যাওয়ারনেস গুলোই দরকার, পাশাপাশি আসলে হেলদি ফুড,
বাসায় থাকা আসলে স্টে হোম, এর কোনো বিকল্প নেই। এভাবেই আসলে আমরা এই মুহূর্তে এই বিপদ থেকে বের হয়ে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।